বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে চলে এসেছি নিয়ে আমরা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল এবং এসআই 2024-এর যে এক্সামটা হয়ে গেল, 2024-এ যে কটা রেলের এক্সাম হয়েছে এবং লাস্ট যে এনটিপিসি এক্সাম হয়েছে, সেই সমস্ত শিফটের গুরুত্বপূর্ণ যে সমস্ত বারবার যেগুলো রিপিট হয়েছে আর কি, সেগুলো হচ্ছে মোস্ট রিপিটেড কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু পলিটি থেকে আমরা আজকের ক্লাসটায় আলোচনা করব। আশা করছি আমরা এর আগের ক্লাসে কিন্তু যে কটা কোয়েশ্চেন করেছি এবং আজকের ক্লাসে আমরা যে কটা কোয়েশ্চেন করব, আশা করব যে এর বাইরে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে রেলের বা এসএসসির বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামে, তোমাদের পলিটি থেকে যেন কোনো টেনশন না থাকে, কোনো কোয়েশ্চেন যেন তোমাদের না সমস্যা হয়। আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু অত্যন্ত ডিটেলসে তোমাদের বলেছিলাম, আজকের ক্লাসেও খুব ডিটেলসেই আমরা বলবো। এবং তোমরা ধরে নিতে পারো আজকের ক্লাসটা তোমাদের যারা আগের ক্লাসগুলো করেছো তাদের কিন্তু সমস্ত সামারিটা তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। এবং এই ক্লাসটা কিন্তু তোমরা প্র্যাকটিস হিসেবে অ্যাজ এ প্র্যাকটিস কিন্তু তোমরা ইউজ করতে পারো, কারণ এখানে তোমাদের যে কোশ্চেনগুলো রাখা হচ্ছে এগুলো কিন্তু মোস্ট রিপিটেড, বারবার এক্সামে আসা কোশ্চেন। সুতরাং এই কোশ্চেনগুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। তো এগুলো কিন্তু সামনেই তোমাদের জানুয়ারির 8 তারিখ থেকে সম্ভবত যে টেন্টেটিভলি যে ডেট, সেটা কিন্তু আমি বলছি 8 জানুয়ারি থেকে তোমাদের আরপিএফের যে কনস্টেবলের এক্সাম হয়তো শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সমস্ত এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। এটা কিন্তু তোমরা ক্লাস 2 পাবে, এর আগে তোমরা অনেকগুলো ক্লাস পাবে যেগুলো তোমরা চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। এর আগে কিন্তু আরপিএফের যে 2024 এক্সাম হয়েছিল অল পলিটি, সেখান থেকে আমরা পার্ট 1 ক্লাস নিয়েছিলাম, এরও পার্ট 2 চলে আসবে। ঠিক আছে, এখানে 100+ কিন্তু তোমাদের কোয়েশ্চেন ছিল। তো চলো সেই ক্লাসটা অবশ্যই দেখে দেবে কেউ যদি না দেখে থাকো। আর সকলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, যদি ক্লাসগুলো ভালো লাগে তবেই লাইক করবে। ঠিক আছে, না হলে দরকার নেই। শেয়ার কিন্তু অবশ্যই করবে তোমাদের সকল বন্ধুদের সাথে যদি ভালো লাগে। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকে বা অন্য কোনো তোমাদের যদি কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কোশ্চেন করবে, তোমরা অবশ্যই উত্তর কিন্তু আমাদের তরফ থেকে অবশ্যই পাবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, যখনই আমি ক্লাস দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে কিন্তু চলে যাবে তাহলে। ঠিক আছে, তো আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে, ভারতের সংবিধানের মৌলিক কথাগুলি এগুলি কত নম্বর আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ফার্স্ট কোশ্চেনের যে অ্যান্সার সেগুলো দেখে নেবো ফটাফট। মৌলিক অধিকার আমরা কোন দেশের সংবিধান থেকে পাচ্ছি? আচ্ছা, এরা রাইট অ্যান্সার কিন্তু তোমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে কিন্তু আমরা মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এটা কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু তোমাদের সংবিধানের পার্ট 3-তে আছে। ঠিক আছে, পার্ট 3-র তোমাদের আর্টিকেল নম্বর 12 থেকে 35-এ আছে। ঠিক আছে, এবং এই মৌলিক অধিকার কিন্তু আমরা আমেরিকার সংবিধান থেকে জানতে পারি। আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের মৌলিক অধিকারগুলো আমাদের দেশে। তো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো? আগে তোমাদের কতগুলো ছিল তোমরা সকলে জানো, কিন্তু সম্পত্তির অধিকারটা তোমাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? তো বর্তমানে কিন্তু তোমাদের মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু 6টা আছে। ঠিক আছে, আগে 7টা ছিল, সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে, যেটা কিন্তু 300 এতে তোমাদের কিন্তু বর্তমানে রয়েছে এবং যেটা এখন বর্তমানে লিগাল রাইট। ঠিক আছে, কোনো রকমভাবে মৌলিক অধিকার নয়। আর এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে 6টা, এগুলো ছোট্ট করে বলে দিই। প্রথমেই আছে আমাদের রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার, যেটা কিন্তু 14 থেকে 18 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি সমতার অধিকার অর্থাৎ আইনের চোখে সকলের সমান। এবং যেটা আমরা পাবো রাইট টু ফ্রিডম, যেটা কিন্তু আমরা স্বাধীনতার অধিকার পাচ্ছি 19 থেকে 22 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, যেখানে আমরা বাক স্বাধীনতার অধিকার সহ মানে বিভিন্ন ধরনের অধিকারগুলো আমরা জানতে পারি। এর আগে কিন্তু আমরা ক্লাস করিয়ে দিয়েছিলাম 1 থেকে 50 নম্বর যে কটা আর্টিকেল আছে, খুব ডিটেলসে ক্লাস করিয়েছিলাম, অবশ্যই তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। 3 নম্বরে আমরা পাবো হচ্ছে আমরা 23 থেকে 24 নম্বর আর্টিকেলে পাবো কি, যেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। তোমরা সকলে জানো যে খনিগর্ভ বা অত্যন্ত বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সী শিশুদের সেখানে কাজে নেওয়া যায় না, তাই না? এটা কিন্তু আর্টিকেল 24কে প্রয়োগ করে, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এছাড়া আমরা পাবো কি ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর আর্টিকেলে আমরা পাবো ধর্মীয় স্বাধীনতার অধিকার। এবং যেটা সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, যেটা কিন্তু আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা 29 থেকে 30 নম্বর আর্টিকেলে পাবো। এছাড়া আমরা লাস্ট আর্টিকেল যেটা পাবো, যেটা কিন্তু আমরা 32 থেকে 35 নম্বর আর্টিকেল পাবো, যেটা কিন্তু কনস্টিটিউশনাল রিমেডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 32 নম্বর আর্টিকেল, কারণ এই 32 নম্বর আর্টিকেল প্রয়োগ করে আমরা আমাদের যদি কোনো রকমভাবে মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারবো। ঠিক আছে, এই 12 থেকে 35টা মৌলিক অধিকারের মধ্যে একটাও যদি লঙ্ঘন করা হয়, আমরা ডাইরেক্ট 32 আর্টিকেলের মাধ্যমে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে চলে যেতে পারবো। তোমরা জানো আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু আমরা অন্যান্য লয়ের ক্ষেত্রে আমরা কিন্তু যেতে পারবো না। প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর আমাদের হাইকোর্ট, তারপরে তার মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি যদি আমাদের মৌলিক অধিকারের কোনো একটা লঙ্ঘিত হয়। এবং এই 32 নম্বর আর্টিকেলকে এই জন্যই কিন্তু আমাদের ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হার্ট অ্যান্ড সোল বলেছিলেন। ঠিক আছে, এই 32 নম্বর আর্টিকেলকে। তো চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখি। কোন নাম্বার ধারায় আলোচনা করা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা? তোমরা জানো যে রাইট টু আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা কিন্তু আমরা আর্টিকেল নাম্বার 17 থেকে পাই। আমরা বলতে পারি না যে ওই যে একজন মুসলিম এত কাজ করছে, ওকে ছোবো না, ঠিক আছে, বা ওর নিচু জাত, ওকে ছুলাম না, ঠিক আছে, এগুলো কিন্তু তাকে
আর্টিকেল 17-র মাধ্যমে সে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে, কারণ অস্পৃশ্যতা এই সমস্ত কিছু দূর করার কথা বলা আছে আমাদের 17 নম্বর আর্টিকেলে। তো চলো, এগুলো কিন্তু আমাদের এখন বর্তমানে মৌলিক অধিকার 17 নম্বর আর্টিকেলে যেটা পড়ছে, এগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। ভারতের যে নির্বাচন কমিশন, তোমরা জানো যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে, এছাড়া ভারতের যে ইলেকশন কমিশন, এটা কত নম্বর আর্টিকেলে পড়ে? এটা কিন্তু আমাদের 324 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে যায়। তো 324 নম্বর আর্টিকেলে আমাদের পড়ে নির্বাচন কমিশন। এখানে কি বলেছে? নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকে? ভারতের যে নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করে থাকে অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু নিযুক্ত হয়ে থাকে। এবং তোমরা অবশ্যই জানাবে যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছে। আর তোমরা জানো যে ভারতের যে ইলেকশন কমিশনার, একজন প্রধান ইলেকশন কমিশনার থাকে এবং দুজন কিন্তু ইলেকশন কমিশনার থাকে, ঠিক আছে। তো আমরা দেখব চিফ ইলেকশন কমিশনার 2024 বর্তমানে কে নিযুক্ত রয়েছেন, সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে সুখবীর সিং সুখু। ইনি কিন্তু বর্তমানে 2024-এ চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের কিন্তু একটা ক্লাস করানো আছে, যেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই ক্লাসটা দেখবে, আর আশা করছি তোমাদের কিন্তু ওর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। কত নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির অপসারণ অর্থাৎ ইমপিচমেন্টের কথা? তো আমরা জানি যে রাষ্ট্রপতিকে যে ইমপিচমেন্ট পদ্ধতি, যেটা কিন্তু আর্টিকেল নম্বর 61 থেকে আমরা পাই, তাই তো। তো এই যে রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদ্ধতি, এরা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ইমপিচমেন্ট পদ্ধতি। এই রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট অর্থাৎ ইমপিচ করার ক্ষেত্রে প্রথমে কি করতে হয়? লোকসভা অথবা রাজ্যসভায় যে কোনো একটা কক্ষে প্রথমে কিন্তু সেই বিষয় সম্পর্কে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো প্রথমে সেটা জিনিস সেই বিলটা, মানে বিল তো না, সেই মানে কি বলবো, সেই বিজ্ঞাপনটা আর কি, সেটা কিন্তু উপস্থাপন করতে হবে রাজ্যসভা অথবা লোকসভাতে। তারপর কি করতে হবে? তারপর সেটাকে কিন্তু এই স্পেশাল মেজরিটি এবং সিঙ্গেল মেজরিটির মাধ্যমে সেটাকে কিন্তু পাস করাতে হবে, লোকসভা হোক এবং রাজ্যসভা হোক, যে কোনো এক জায়গা থেকে। তারপর রাষ্ট্রপতিকে 14 দিন আগে কিন্তু নোটিশ পাঠাতে হবে যে তার ইমপিচমেন্টের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়েছে, ঠিক আছে। তারপর সেটা যখন পাস হবে রাজ্যসভা এবং লোকসভাতে, তারপর কিন্তু সবগুলো যদি পাস হয়ে যায় রাজ্যসভা এবং লোকসভায়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রপতি তখন সে আর পদে থাকতে পারবে না, তাই কিন্তু সরে যেতে হবে। সেটা কত নম্বর আর্টিকেল থেকে আমরা করতে পারবো? আর্টিকেল 61। এটাও জিজ্ঞাসা করা হয় কতদিন আগে নোটিশ পাঠানো যেতে পারে, এটা কিন্তু 14 দিন আগে, ঠিক আছে, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো চলো পরবর্তী দেখবো। আর বর্তমান রাষ্ট্রপতি কে আছে? অবশ্যই কিন্তু আমাদের দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু বর্তমান আমাদের প্রেসিডেন্ট পদে রয়েছেন, ঠিক আছে। পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে, ভারতের সংবিধানের মৌলিক অধিকার, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একটু আগে আমরা বলেছিলাম ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, যেটা আমাদের আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। তো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে ডিসেম্বরের আর মাত্র কটা দিন আছে, ঠিক আছে, খুব বেশি দিন নেই। তো আজ 28 তারিখ, তো তোমরা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট পাচ্ছ। এটা কিন্তু 51 টাকা প্রাইস রয়েছে। আর প্রাইস কিন্তু আমার মতামত ঠিক হয় না, ঠিক আছে, আমি চেষ্টা করবো তবুও তোমাদের পক্ষ থেকে যে প্রাইসটা যাতে না বাড়ে সেটা চেষ্টা করব আমি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত 51 টাকা আছে তোমাদের ডিসেম্বর 2024 পর্যন্ত, এরকমই একটা জানা যাচ্ছে টিমের তরফ থেকে। তো চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়ার। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 51 টাকায়। আর জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এটা কিন্তু সম্পূর্ণটা বাংলা ভাষায় পাচ্ছ, সবই বাংলা ভাষায় পাচ্ছ এখানে, যে কটা পিডিএফ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব 53টা শিফট আছে এবং 50 টাকায় পাচ্ছ জিডি কনস্টেবল 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেখানে কিন্তু 2020-21 যে লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি, সেখানে 133টা প্রশ্নের 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু A4 সাইজ ফরম্যাটে রয়েছে, তোমরা সকলে প্রিন্ট করতে পারবে। এবং সম্পূর্ণ পিডিএফটা কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে রয়েছে, তোমরা কিন্তু এটা পড়তে পারবে খুব তাড়াতাড়ি এবং রিভিশন করতে পারবে খুব ভালোভাবে। এখানে 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা আমরা বলছিলাম, এটা কিন্তু টোটাল তোমাদের 300 প্লাস কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে। এখানে কিন্তু দুটো পার্টে প্রোভাইড করা হয়েছে পিডিএফটি, তো 300 প্লাস পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। যারা যারা নেবে অবশ্যই দেখে নেবে, অনেকে প্রিন্ট করেও কিন্তু পড়ছে, তোমরা সকলে কিন্তু এটা প্রিন্ট করেও পড়তে পারবে, ঠিক আছে। তো যারা যারা নেবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। আর যারা নিতে পারবে না, হয়তো টাকার সমস্যা, ঠিক আছে, তো তাদের জন্য বলবো অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটা ফলো করে নিতে, তার কারণ ওখানে কিন্তু এরই তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। আজকে যে ক্লাসটা যেখানে দেখছো সেই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেলিস্ট করা আছে, অলরেডি কিন্তু 20টা শিফট নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এই সিরিজটা সকলে কিন্তু অবশ্যই দেখতে পারো এই চ্যানেল থেকে। আর যারা পারবে অবশ্যই কিন্তু পিডিএফটা করে নিয়ে নেবে, ঠিক আছে। তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু নিয়ে নিতে পারবে। এবং তোমাদের যে সামনে
আরপিএফের যে কনস্টেবল এক্সাম আসছে না, সেখানে কিন্তু তোমরা দেখবে এই যে পিডিএফটা আছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। কারণ আমরা যখন দেখলাম যে যেই কোশ্চেনগুলো দেখলাম, এছাড়া এএলপি কোশ্চেন দেখলাম, আরপিএফ এসআই 2024 যে কোশ্চেন এক্সাম পরীক্ষা হয়েছে সেখানে দেখলাম, সেখানে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক এসছে, এবং তার সাথে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে অনেক প্রশ্ন কমন ছিল। ঠিক আছে, তো সেই টপিকের ওপরও কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা সেম টু সেম কমনও পেয়ে যাবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ যা দেখছি প্রায় 40% থেকে 50% কিন্তু রেলের পরীক্ষায় যা দেখছি। আর তোমাদের অবশ্যই বলবো কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে, তার কারণ কেন নেবে তোমরা, তার কারণ হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখছো এখানে জানুয়ারি থেকে তোমাদের নভেম্বর পর্যন্ত কমপ্লিট করানো আছে, আর ডিসেম্বরটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে শেষ হয়ে গেলে। তো ডিসেম্বর পর্যন্ত 51 টাকায় পাচ্ছ, আর এখানে কিন্তু টপ 100 টাকা আছে প্রতি মাসের বাছাই করা কোশ্চেন, আর আশা করছি তোমরা কিন্তু কমন পাবে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এসএসসি সিএইচএসএল 2024, সিপিও, আরপিএফ যে এসআই এক্সাম হয়েছে 2024-এ, এএলপি, জেই এবং যে তোমাদের যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে এই আরপিএফ এবং রেল আর এসএসসির, সেই সমস্ত কোশ্চেনে কিন্তু তোমরা দেখবে যে প্রায় 10-12টা করে যে কোশ্চেনগুলো এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তার মধ্যে থেকে 9-10টা করে কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে কমন ছিল। ঠিক আছে, এমনকি জেইতে যে 10টা করে তোমাদের যে জিকে সেকশনে, তার মধ্যে তোমাদের 5-5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করেছে, তার মধ্যে 4টে করে কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে চলে এসছে বেশিরভাগ শিফটেই। তো বেশিরভাগ শিফটে কিন্তু কমন চলে এসছে, 90% প্রাইস কিন্তু তোমাদের কমন ছিল এই আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থেকে। তো তোমরা সকলে কিন্তু অবশ্যই নিয়ে নেবে, কারণ অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে। আর যারা নিতে চাও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আর আজকের ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে, ভালো করে ক্লাসটা দেখবে, অবশ্যই কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। পলিটি কিন্তু পুরো টেনশনই খতম হয়ে যাবে, ঠিক আছে, এই ক্লাসটার পর থেকে। তো মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, তোমরা সকলে জানো যে মৌলিক কর্তব্য এটা তোমাদের কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল। এটা কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছিল আমাদের এই মৌলিক কর্তব্য। আর এখানে কি বলেছে, এটা কবে সংবিধানে গৃহীত হয়, এটা 1976 সালে কিন্তু গৃহীত হয়েছিল কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা কিন্তু তোমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে যেটা হয়েছিল, তার মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। কোথায় আছে মৌলিক কর্তব্যটা, বর্তমানে আছে তোমাদের পার্ট 4-এর যে 51 এতে, পার্ট 4-এর এ, যেটা 51 এতে কিন্তু সংবিধানে যুক্ত করা হয়েছিল এই 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে। তো অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখব, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় কংগ্রেসের জনক হয়ে যাবে কে, অ্যালান অক্টোভিয়ান হিউম। হিউম কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের কিন্তু জনক ছিলেন তিনি। আর ভারতের জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা কত সালে হচ্ছে, এগুলো একটু দেখে রাখতে হবে, কারণ ভারতের জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা হচ্ছিল তোমাদের কত সালে, এটা কিন্তু 1885 সালের বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, আর উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম সভাপতি ছিলেন। এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, কোন ধারা অনুযায়ী আলোচনা করা হয়েছে ইলেকশন কমিশন। একটু আগেই বলেছিলাম যে ইলেকশন কমিশন আর্টিকেল নাম্বার 324 থেকে আমরা ইলেকশন কমিশন সম্পর্কে জানতে পারি। আর আগের ক্লাসের কোশ্চেনটা যদি দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে যে চিফ ইলেকশন কমিশনার বর্তমানে কে আছে। পরবর্তী কোশ্চেন আছে কি, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। নির্দেশমূলক নীতি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তো নির্দেশমূলক নীতি যেটাকে আমরা সংক্ষেপে জানি ডিপিএসপি মিনস ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমরা কত নম্বর আর্টিকেলে পাই, এটা কিন্তু আমরা পার্ট 4-এর আর্টিকেল নাম্বার 36 থেকে 51-তে পাই। আর্টিকেল নাম্বার 36 থেকে 51-তে পাই, এটা হচ্ছে আমরা ডিপিএসপি। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এখানে আমাদের কোশ্চেন যেটা ছিল সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে এটা দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, বর্তমানে ভারতের মহিলা রাজ্যপাল কে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে প্রথম ভারতের মহিলা রাজ্যপাল কে ছিলেন, তার নাম হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি কিন্তু ফার্স্ট গভর্নর ছিলেন উত্তরপ্রদেশের, যিনি কিন্তু প্রথম মহিলা গভর্নর কোনো একটা রাজ্যের ভারতের। ঠিক আছে, উত্তরপ্রদেশের। আর সেই অনুযায়ী তোমরা দেখে রাখবে যে ভারতের প্রথম চিফ মিনিস্টারটা কে ছিলেন, তো অবশ্যই সেটা রাইট অ্যান্সার হবে সুচেতা কৃপালিনী। তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা তোমাদের চিফ মিনিস্টার ছিলেন। ঠিক আছে, যেটাও কিন্তু উত্তরপ্রদেশের। পরবর্তী কোশ্চেন আছে, কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা ধারণাটা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবনা নেওয়া হয়েছে আমাদের আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা প্রস্তাবনাটা নিয়েছিলাম আর কি। আর এই যে প্রস্তাবনাটা, এর বিভিন্ন পার্ট কিন্তু বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন তোমাদের আমি বলে রাখি যে লিবার্টি, ইকুয়ালিটি, যে ফ্রেটার্নিটি, এই যে টার্মগুলো, এগুলো আমরা কোথা থেকে নিয়েছি, এগুলো ডাইরেক্ট তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসে বিভিন্ন এক্সামে, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এগুলো ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং
যে ধারণা নেওয়া হয়েছে, যে জাস্টিসের, ল অ্যান্ড জাস্টিসের যে ধারণাটা নেওয়া হয়েছে, এটা কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বারবার যেটা পরীক্ষায় আসে এবং এসএসসিরও আমরা বিভিন্ন এক্সামে দেখেছি, যেটা হচ্ছে তোমাদের তোমাদের প্রস্তাবনার যে ভাষাটা ল্যাঙ্গুয়েজ অফ আমাদের ইন্ডিয়ান প্রিয়াম্বল, সেটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে যে দেশ থেকে, সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা, আর আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনাটি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। আর এই যে প্রস্তাবনা, এটা কিন্তু এখনও পর্যন্ত একবার মাত্র এটা তোমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কত সালে করা হয়েছে? 1976-এ 42তম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যেখানে সোশ্যালিস্ট এবং সিকিউলার আর ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ যুক্ত করা হয়েছিল আমাদের প্রিয়াম্বেলে। ঠিক আছে, এই যে প্রিয়াম্বেলের এই যে আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1976-এ 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অনেক বিষয় কিন্তু যুক্ত করা হয়েছিল। এই জন্য এটাকে কিন্তু আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু এই 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে কিন্তু মিনি কনস্টিটিউশন আখ্যা দিয়েছিলেন এই জন্য। ঠিক আছে, কারণ এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অনেক জিনিস কিন্তু এখানে যুক্ত করা হয়েছিল। তার মধ্যে একটা ছিল আমাদের এই প্রস্তাবনা, যেখানে আমাদের সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল। আর এটা কিন্তু বারবার পরীক্ষায় আসবে। এছাড়া মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, যেটা একটু আগেই বললাম আমরা। তো প্রস্তাবনা থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। ভারতের রাজ্যপাল বিষয়ক সমস্ত আলোচনা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর্টিকেল থেকে আমরা জানতে পারি ভারতের রাজ্যপাল সম্পর্কে। আমরা জানি দেশ শ্যাল বি তোমাদের 153 নম্বর আর্টিকেল, যেখানে কিন্তু আমরা জানতে পারি যে কোনো একটা রাজ্যে অবশ্যই একটা রাজ্যপাল থাকবে। ঠিক আছে, তো 153 নম্বর আর্টিকেল থেকে কিন্তু এই সম্পর্কে আমরা জানতে পারি। পরবর্তী আমরা কি কোশ্চেন দেখব? ভারতের জাতীয় সঙ্গীত কত সময় ধরে গাওয়া হয়ে থাকে? ভারতের জাতীয় সঙ্গীত অর্থাৎ রাষ্ট্রীয় যে অ্যান্থাম, ঠিক আছে, আমাদের ন্যাশনাল অ্যান্থাম, যেটা কি জনগণমন, তো এটা কার লেখা? অবশ্যই কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই তো, কম্পোজার। আর এটা কত সেকেন্ড ধরে গাওয়া হয়? এটা কিন্তু 52 সেকেন্ড ধরে কিন্তু এটা কিন্তু গাওয়া হয়ে থাকে আমাদের ন্যাশনাল অ্যান্থাম। ওকে, আর ঠিক এরকমই কিন্তু আমাদের আছে কি ন্যাশনাল সং, যার নাম হচ্ছে বন্দে মাতারাম। এটা কোথা থেকে পাই? এটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে পাই। আর এটা কত মিনিট বা সেকেন্ড ধরে গাওয়া হয়ে থাকে? এটা কিন্তু 1 মিনিট 9 সেকেন্ড ধরে কিন্তু এটাও গাওয়া হয়ে থাকে। ঠিক আছে, জিজ্ঞাসা করা হতেও পারে এটা। অবশ্যই কিন্তু আমাদের ন্যাশনাল অ্যান্থাম জিজ্ঞাসা করা হয়েছে, যেটা 52 সেকেন্ড কিন্তু টাইম ধরে এটা কিন্তু গাওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল? তোমরা জানো আমাদের ভারতেও কিন্তু জিএসটি লাগু আছে, তাই তো, আমরা সেই কোশ্চেনেও আসছি। তো কোন দেশ প্রথম জিএসটি লাগু করেছে? যেটা কিন্তু ফার্স্ট কান্ট্রি, যে কিন্তু ফ্রান্স, যে কিন্তু এই জিএসটি কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সালটা কত? 1954, 1954 সালে কিন্তু বিশ্বের প্রথম দেশ, যে কিন্তু ফ্রান্স, 1954 সালে কিন্তু জিএসটি লাগু করেছিল। ঠিক সেম টু সেমভাবে কিন্তু চায়নাও লাগু করেছিল 1994 দিকে, রাশিয়াও 1991 দিকে লাগু করেছিল। ঠিক সেমভাবে কিন্তু আমাদের ভারতও কিন্তু 2017 সালে এই জিএসটি কিন্তু লাগু করছে। কবে থেকে? 2017 সালে 1 জুলাই থেকে সম্পূর্ণ ভারতে কিন্তু আমাদের জিএসটি লাগু হয়ে যাচ্ছে। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি লাগু হচ্ছে? 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু এটা লাগু হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতে। আর এই যে জিএসটি, এটা কোন আমাদের মিনিস্ট্রি আন্ডারে আসে? এটা কিন্তু মিনিস্ট্রি অফ রেভিনিউ, তোমাদের ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসে। ঠিক আছে, আর বর্তমান ফাইন্যান্স মিনিস্ট্রি কে আছেন? নির্মলা সীতারামন, তাই তো। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা আছে? যেটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা আছে, আর্থিক জরুরি অবস্থার কথা বলা আছে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? কিন্তু আর্টিকেল নম্বর 360, তাই তো। তো আর্টিকেল নম্বর 360, এটা কিন্তু আমাদের আর্থিক জরুরি অবস্থা। টোটাল জরুরি অবস্থা কতগুলো আছে? এগুলো কিন্তু টোটাল তিনটে যে জরুরি অবস্থা আছে, সেগুলো একটু ছোট্ট করে বলে দিই। 352 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, এটা কতবার লাগু হয়েছে ভারতে? 3বার লাগু হয়েছে। ঠিক আছে, সালগুলোও বলছি একটু পরে। তারপরে আমাদের সেকেন্ড যেটা আসছে 356 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি স্টেট এমার্জেন্সি সম্পর্কে। এটা কতবার লাগু হয়েছে? 3বার কিন্তু এখনো পর্যন্ত লাগু হয়েছে স্টেট এমার্জেন্সি 3বার লাগু হয়েছে। এখানে এটা ঠিক করে রাখবে, 356 নম্বর আর্টিকেল থেকে স্টেট এমার্জেন্সি সম্পর্কে জানতে পারি, যেটা কিন্তু তোমাদের ইনফাইনাইট টাইমসে কিন্তু এখনো পর্যন্ত হয়ে যায়, মানে ইনফাইনাইট মানে কিন্তু মানে অনন্ত নয়, প্লাস 100+ কিন্তু টাইমসে কিন্তু তোমাদের এখানে স্টেট এমার্জেন্সি কিন্তু হয়েছে। আর তিনবার কিন্তু 352 মাধ্যমে কিন্তু তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে, যেটা কিন্তু আমাদের আসছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা কিন্তু এখনো পর্যন্ত একবারও কিন্তু জারি হয়নি। ঠিক আছে,
তো এটা কিন্তু অবশ্যই মানে কোশ্চেনটা দেখে রাখবে, এই যে 360টা গুরুত্বপূর্ণ, তার কারণ এই জন্যই 356 তো অনেকবার জারি হয়েছে, এটা জিজ্ঞাসা করবে না তোমাদের পরীক্ষায় সেটা জিজ্ঞাসা করবে 352 নম্বর কতবার এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়েছে, 3বার। 360-এর মাধ্যমে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে, এখনো পর্যন্ত একবারও কিন্তু হয়নি, ঠিক আছে, মাথায় রাখবে, কোশ্চেনটা বারবার আসবে। এবার আমাদের কোশ্চেন হলো যে যে আমরা বললাম 52 নম্বর আর্টিকেলের মাধ্যমে যে তিনবার কিন্তু আমাদের জরুরি অবস্থা জারি হয়েছিল, কোন কোন সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে আমাদের প্রথমে আসছে 1962 সাল। 1962 সাল ভারত চীন যুদ্ধের সময় কিন্তু এখানে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু তখন লাগু হয়েছিল। দ্বিতীয়বার হচ্ছে আমাদের 1971 সাল ভারত পাকিস্তান যুদ্ধের সময়, ঠিক আছে। এবং 3 নম্বরটা হচ্ছে 1975-এ, যখন আমাদের ইন্টারনাল যে ডিস্টারবেন্স হয়েছিল, আমাদের ইন্টারনাল যে ভারতের সমস্যা হয়েছিল অভ্যন্তরীণ কারণে, তখনও কিন্তু আমাদের এই যে জরুরি অবস্থা সেই সময় কিন্তু লাগু করা হয়েছিল কত নম্বর আর্টিকেলের মাধ্যমে, 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ ছিল এই কোশ্চেন কটা। পরবর্তী আমরা দেখবো কি আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে, প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার কিন্তু সকলের সাথে করে দিও, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য। আর এই যে পিডিএফটা কিন্তু তোমরা ক্লাসের যে পিডিএফটা আসে, যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যদি 200+ লাইক হয়ে যায়, তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের অর্থ কমিশন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে এটা মাথায় রাখবে। অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর এটা গঠন করা হয়ে থাকে। এটা কিন্তু এই যে অর্থ কমিশন, এটা কিন্তু তোমাদের 5 বছর অন্তর অন্তর কিন্তু এটা গঠন করা হয়ে থাকে অর্থ কমিশন। কত নম্বর আর্টিকেল থেকে আমরা এই অর্থ কমিশন সম্পর্কে জানতে পারি? 280 নম্বর আর্টিকেল থেকে আমরা কিন্তু এই অর্থ কমিশন সম্পর্কে কিন্তু জানতে পারি। আর এই অর্থ কমিশনারকে কে নিযুক্ত করে? অবশ্যই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থ কমিশনারকে নিয়োগ করে থাকেন, এবং এই অর্থ কমিশন কিন্তু 5 বছরের জন্য গঠন করা হয়। আর এখান থেকেই কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে কারেন্ট ফাইন্যান্স কমিশনার কে আছেন, অর্থ কমিশনার কে আছেন, পরীক্ষায় 100% আসবে। আর জিডি 2024-এ কিন্তু এই কোশ্চেনটা মানে ছেড়ে দিয়েছে কোশ্চেনটা, আর কি প্রতিটা শিফটে পাবে, ঠিক আছে। আশা করছি তোমরা যে জিডি 2025-এর যে এক্সাম দেবে এই ফেব্রুয়ারির 4 তারিখ থেকে, এখানেও তোমরা পাবে এই কোশ্চেনটা। ভারতের 16তম যে ফাইন্যান্স কমিশনার আছেন বর্তমানে, তার নাম যেটা কিন্তু অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে। আর ইনি আবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানও ছিলেন, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। ভারতীয় সংবিধানের প্রণয়নের কথা কে প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেনের মধ্যে একটা, যেটা আছে আমাদের কী বলেছে, ভারতের সংবিধানের যে প্রণয়ন করার কথা, মানে আইডিয়া, যে ইমপ্লিমেন্ট করার যে আইডিয়াটা, অর্থাৎ সংবিধানের প্রণয়নের যে আইডিয়াটা, ধারণাটা, এটা কে দিয়েছিলেন? এম.এন. রয়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রয়, ইনি কিন্তু দিয়েছিলেন। সালটা কত জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু 1934 সালে কিন্তু প্রথম মানে প্ল্যান করেছিলেন, বা আইডিয়া ছিল তার, যে ভারতে এরকম একটা সংবিধান হওয়া উচিত, এবং যেটার ওপর নির্ভর করে সামনে ভবিষ্যতের দিকে ভারত কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা তার আইডিয়া ছিল এম.এন. রয়ের, যেটা তিনি 1934-এ তিনি কিন্তু এটা দিয়েছিলেন, ঠিক আছে। আর তার ভিত্তিতেই 1946 সালে যে ক্যাবিনেট মিশন প্ল্যান আসছে, এবং তারপরে কিন্তু আমাদের যে সংবিধানের রূপকার ফাদার ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন। তো তিনি তখন সংবিধানের খসড়া কমিটি তিনি কিন্তু শুরু করে দেন, এবং তারপর থেকেই কিন্তু ভারতে কী হয়, এই সংবিধান তৈরির কাজ শুরু হয়ে যায়, ঠিক আছে। আর এই সংবিধানটা আমরা গ্রহণ করছি কত সালে? সংবিধানের কাজ তো শেষ হয়ে যাচ্ছে, এবং সংবিধানের যে কাজ শেষ হয়ে যাওয়ার পর সংবিধান রচনা যখন হয়ে গেল আর কি, এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা, এটা কার দ্বারা? এটা জিজ্ঞাসা করা হয় গণপরিষদের দ্বারা, ঠিক আছে। আর এখান থেকে দেখে রাখবে এই ভারতের সংবিধানটা গ্রহণ কবে করা হচ্ছে? 1949-এর 26 নভেম্বর, যে গণপরিষদ যখন আমাদের সংবিধানকে তৈরি করলো 1949-এর 26 নভেম্বর আমাদের এই গ্রহণ করা হলো সংবিধানকে, যেটা এই 26 তোমাদের নভেম্বরটা আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি, এবং এটাকে কার্যকর করা হচ্ছে তোমাদের 26 জানুয়ারি 1950। সেই সময় কিন্তু এই 26 জানুয়ারি আমাদের এটা তোমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে কিন্তু এটা পালন করা হচ্ছে। এবং প্রথমবার প্রজাতন্ত্র দিবস হিসাবে কত সালে এটা পালন করা হয়েছিল? এটাও পরীক্ষায় কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় এসেছে। ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল 1950-এ, যেটা কিন্তু 1950-এর 26 জানুয়ারি। আর সেই সময় চিফ গেস্ট হিসাবে কেউ মানে উপস্থিত ছিলেন আর কি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কী বললাম? কোশ্চেনটা ভারতের প্রজাতন্ত্র দিবস 1950-এর 26 জানুয়ারি প্রথমবার যখন পালিত হয়, তখন এই কোশ্চেনটা আমি বহুবার রিপিট করেছি, ঠিক আছে। তো প্রথমবার ভারতের যে চিফ গেস্ট ছিলেন তিনি কোন দেশের এবং তার নাম কি? এই কোশ্চেনটুকু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি শুধু দেখব তোমরা কতটুকু জানো, ঠিক আছে। আর এরকম কিন্তু তোমাদের 2024-এরও একজন চিফ গেস্ট ছিলেন, ঠিক আছে, তার নাম কি? তিনি কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, যিনি কে? ইমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে। সেটা তো আমি বলে দিলাম, কিন্তু প্রথমটা তোমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু রেলে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, আপকামিং এক্সামে কিন্তু তোমরা এই কোশ্চেনটা অবশ্যই পাবে।
চলো পরবর্তী কোশ্চেন আসি। তার আগে অবশ্যই বলে রাখছি তোমরা কিন্তু প্লেলিস্টটা অন্তত তোমরা ফলো করবে, কারণ ওইখানে যে কটা আমাদের প্লেলিস্ট করা আছে, আমাদের চ্যানেলে যে কটা কোশ্চেন তোমাদের ক্লাস দেওয়া আছে, আশা করছি ওর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করবে সবকটা ক্লাস অবশ্যই দেখে নেওয়ার। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রাইট টু এডুকেশন যেটা আমাদের কত নম্বর আর্টিকেলের মধ্যে আসছে, যেটা কিন্তু অবশ্যই 21 নম্বর আর্টিকেলে আসছে। 21-এর এ নাম্বার আর্টিকেল থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু কী পাচ্ছি 21-এর এতে, যেটা কিন্তু ওই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, তোমরা মনে আছে যে 2002 সালের যে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেখানে 6 থেকে 14 বছর বয়সীদের বিনামূল্যে এবং তোমাদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছিল। সেখানেই কিন্তু এই 21-এর এটা কিন্তু সেখানেও যুক্ত করা হয়েছিল, ঠিক আছে? যদিও এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যেও কিন্তু পড়ছে এটা, ঠিক আছে? তো অবশ্যই সেটা দেখে রাখবে। আর বর্তমান কিন্তু 2009-এর যে আমাদের পুনরায় যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সংবিধানে, সংশোধনীতে, যেটা কিন্তু আমাদের যে রাইট টু চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটা 2009-তে হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু বর্তমান রাজ্য সরকার, তোমরা জানো কিছুদিন আগে ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে, যে প্রাথমিক শিক্ষায় কিন্তু এবার থেকে সেমিস্টার প্রসেস শুরু হচ্ছে, ঠিক আছে? এবং এটাও কিন্তু ভারতের যে এনসিইআরটি যে আছে, ঠিক আছে, বোর্ড আছে, তো তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা আছে, সেখানে আগে কী ছিল, যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, আরে ভাই যে যাও ইয়ার্কি মারো, ফাজলামো করো, ঠিক আছে, ঘুরতে যাও, বেড়াতে যাও, যাই করো না কেন, ঠিক আছে, ক্লাস 8 পর্যন্ত সকলে পাস, ঠিক আছে? তো এরকম একটা ব্যবস্থা ছিল ভারতে। তো সেটা কিন্তু কী হচ্ছে, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে, সেটা কিন্তু আজ পর্যন্ত এটা সরকার এই কথাটা বলছে কি, যেটা উঠে যাওয়ার কথা, আর এটা উঠে গিয়ে অবশ্যই সেটা ভালো হবে। এবং এই সমস্ত ক্যাটাগরিতে, এই ক্লাস 5 থেকে 8 পর্যন্ত আই থিঙ্ক, তো এর মধ্যে কিন্তু সেমিস্টার প্রসেস শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা বলা হচ্ছে আর কি, ঠিক আছে? তো অবশ্যই সেটা দেখে নেবে, যদিও সেটা এখন আমাদের বিষয় নয়, ঠিক আছে? তো সেটা সরকার দেখবে। পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে, অর্থ কমিশন, এটা কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? অর্থ কমিশন একটু আগে আমরা বললাম 280 নম্বর আর্টিকেল থেকে পাচ্ছি অর্থ কমিশন, তাই তো? অরবিন্দ পানাগড়িয়া, যিনি কিন্তু 16তম অর্থ কমিশনার আছেন বর্তমানে, এবং 5 বছরের টার্মে এটাকে নিযুক্ত করা হয়ে থাকে। নিযুক্ত করে থাকে কে? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে কি, আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে আমাদের, নির্বাচন, ভারতীয় যে নির্বাচন কমিশন সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে? এটা একটু আগেই বলে দিলাম না, যে 324 নম্বর আর্টিকেলে আছে আমাদের নির্বাচন কমিশন, যেটা চিফ ইলেকশন কমিশনার, তাই তো? তো বর্তমানে কে আছে তোমরা সকলে জানো সেটা, এবং প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, তোমরা সকলে সেটা জানো, তাই তো? তো চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের কি, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল? এটা কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি 1925 সালে কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছিল, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? ভারতীয় গণপরিষদ প্রথম অধিবেশন, যেটা একটু আগে বলছিলাম, যে সংবিধান রচনার কাজ শুরু হচ্ছে, ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায় তো, এম.এন. রায় তো 1934 সালে বলে দিলেন যে এরকম একটা সংবিধানে থাকা উচিত ভারতে, তাই তো? তারপর 1946-এ ক্যাবিনেট মিশন আসলো। তারপর কি হলো, এই 1946-এ ক্যাবিনেট মিশন আসার পরই এই আমাদের সংবিধান রচনার কাজ শুরু হলো, তাই তো? সালটা কত সালে শুরু হলো? 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদ গঠন হলো। এই গণপরিষদের প্রথম সভাপতিও নিযুক্ত হলো, কে ছিল? সচ্চিদানন্দ সিনহা, যিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন এই গণপরিষদের। এবং ঠিক তার দুদিন পরই 11ই ডিসেম্বর 2000 বলছি 1946, ঠিক আছে, 11ই ডিসেম্বর 1946 গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হলেন কে? ভারতের প্রথম বর্তমান যে আছে কে, রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত হলেন 11ই ডিসেম্বর 1946। এবং এই গণপরিষদের কাজ শুরু হলো কোন জায়গায় হয়েছিল? এটা কনস্টিটিউশন হল, দিল্লিতে হয়েছিল। আর ফার্স্ট সেশন যেটা ছিল, সচ্চিদানন্দ সিনহা যেখানে ছিলেন আর কি প্রথমবার, যেটা 9 ডিসেম্বর 1946, এই তারিখ থেকে মানে আর কি কাজ শুরু হচ্ছে। এবং কাজটা যখন শেষ হয়ে গেল, তারপর আমাদের সংবিধান কমপ্লিট হয়ে গেল, তাই তো? তো এইভাবে পরপর চলতে থাকলো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব। আচ্ছা, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি যা দেখছি অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বেশি এখানে এখন খুব তাড়াতাড়ি করে বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভালো করে ক্লাসটা ভালো করে দেখো, ঠিক আছে? আশা করছি কিন্তু এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, ঠিক আছে? এক্সট্রা যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা কোশ্চেন, তোমরা অবশ্যই খুলে দেখে নেবে আগের বছরের প্রশ্ন, ঠিক আছে? তারপর তোমরা বলবে যে না আমি তো ফালতু বকবক করি। অনেকে একজনের মানে কমেন্ট দেখে তো আমার হাসি লেগে গেল, আপনি তো ফালতু বকবক করছেন, ঠিক আছে? তো এগুলো কি ফালতু কি? তো চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অবশ্যই কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো? ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? যেটা কে? অনারেবল আমাদের চিফ জাস্টিস অফ কে আছেন সুপ্রিম কোর্টের, তাই তো?
তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে, আর রাষ্ট্রপতি কিন্তু বাদবাকি জনকে করায়, ঠিক আছে। এবার তোমাদের যে কোশ্চেন আছে, কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছেন, এটা কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন, যার নাম কিন্তু কি সঞ্জীব খান্না। এর আগে গিয়েছিল ডিওয়াই চন্দ্রচূড় ছিল, তো বর্তমানে কিন্তু আছে সঞ্জীব খান্না। ইনি কিন্তু 2025-এই কিন্তু ইনিও রিটায়ার করে যাবেন, কারণ ইনি 6 মাসের জন্য তিনি মানে এসেছেন আর কি, ঠিক আছে, নিযুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে কি, রাষ্ট্রসংঘের সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা কে ছিলেন? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ বিজয়লক্ষ্মী পণ্ডিত তিনি কিন্তু ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? একটু আগেই বললাম, উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কোথায়? বোম্বাইয়ের প্রথম অধিবেশন বসছে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, তাই তো? 1885 সালটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখি। আর এখান থেকে অবশ্যই দেখে রাখবে যে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। প্রথম মহিলা প্রেসিডেন্ট বললে অবশ্যই কিন্তু অ্যানি বেসান্ত হয়ে যাবে, তাই তো? আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট তিনি কে ছিলেন, তিনি কিন্তু কে হবে? অবশ্যই সরোজিনী নাইডু, তাই তো? পরবর্তী কোশ্চেন যেটা আছে কি, প্ল্যানিং কমিশন চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশনটা কি, যেটা কিন্তু প্ল্যানিং কমিশন, যেটা বর্তমান নাম হচ্ছে কি নীতি আয়োগ। নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? যেটা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি, যেটা 2015 জানুয়ারিতে এটা গঠন করা হচ্ছে, ঠিক আছে। আর এর চেয়ারম্যানকে অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী। কারণ কি? কারণ দ্য প্রাইম মিনিস্টার ইজ অলসো এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য নীতি আয়োগ। হ্যাঁ, কি বললাম? কারণ যে প্রাইম মিনিস্টার হয় সে কিন্তু অটোমেটিক্যালি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হয়ে যায়, ওকে। তো যেমনটা তোমাদের এর আগে বলেছিলাম যে ওই যে রাজ্যসভা চেয়ারম্যান, ওই যে এই কোশ্চেনটাই তোমাদের চলে এসছে ঠিক আছে। কি আছে কোশ্চেন? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে। তো এই কোশ্চেনটার রাইট অ্যান্সার একই হবে। ভারতের যে ভাইস প্রেসিডেন্ট সে হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। মানে কি, ভারতের যে উপরাষ্ট্রপতি হয়ে থাকে বর্তমান কে আছে? জগদীপ ধনখড় আছেন, তাই তো? তো রাষ্ট্রপতি যে হয়ে থাকে সে কিন্তু অটোমেটিক্যালি, ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যায়। আর এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে রাজ্যসভার চেয়ারম্যান করে উপরাষ্ট্রপতি, আর লোকসভার যে চালায় আর কি, সে হচ্ছে কে? লোকসভা স্পিকার। তো লোকসভা স্পিকার কে আছে? ওম বিড়লা। আর লোকসভা আর রাজ্যসভা যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারে? রাষ্ট্রপতি আহ্বান করতে পারে। আর এটা যদি একবার রাষ্ট্রপতি আহ্বান করে, সেখানে মানে লিড করবে কে? ঠিক আছে, এই একটা কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে যে রাষ্ট্রপতি যদি লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশন হোস্ট করে থাকে, তাহলে সেখানে লিড কে করবে? সেটা রাজ্যসভার যে চেয়ারম্যান আছে সে করবে, নাকি লোকসভা স্পিকার করবে? অবশ্যই সেখানে কিন্তু লোকসভা স্পিকার করবে সেখানে কিন্তু, ঠিক আছে। কখনোই কিন্তু সেখানে রাজ্যসভা চেয়ারম্যান কিন্তু সেখানে লিড করবে না, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে, দেশের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা কত নম্বর ধারায় বলা আছে? তো একটু আগেই বলে দিলাম, ঠিক আছে, তিনটে বলেছি। তো 352 বলেছি, 356 বলেছি, 360 বলেছি, আর বলবো না। এটা তোমাদের হোমওয়ার্কে থাকবে। এই কোশ্চেনটা তোমরা যারা যারা ক্লাস দেখেছো অবশ্যই সকলে পারবে উত্তর দিতে। কমেন্ট সেকশানে অবশ্যই উত্তর দেবে। পরবর্তী কোশ্চেন দেখে নিই। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন যিনি কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কি আছে? রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে কতজনকে সদস্যকে মনোনীত করেন? পরীক্ষায় কিন্তু এখান থেকে বারবার কোশ্চেন আছে, তাই না? কি জিজ্ঞাসা করা হয়েছিল? এটা কিন্তু আগে পরীক্ষায় এসেছিল, এটা কিন্তু তোমাদের রিসেন্ট কোশ্চেনটা নয়, ঠিক আছে। রিসেন্ট এটা আসবেও না, কারণ কি? কারণটা একটু পরেই বলছি। এখানে কি আছে? রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে কতজনকে সদস্য মনোনীত করতে পারেন? এখনও পর্যন্ত 2020 সালের আগে পর্যন্ত যে কোশ্চেন, এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের এনটিপিসি 2020-21 যে এক্সাম হয়েছিল সেখানে এসেছিল হয়তো, ঠিক আছে, বারবার এসেছিল। তো এখানে কিন্তু রাষ্ট্রপতি সেই তখন 2020 আগে পর্যন্ত 14 জনকে মনোনীত করতো। 14 জন কোথায় কোথায়? একটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। এই রাজ্যসভায় মোট 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতো। এখনও কি করে? হ্যাঁ, এটা এখনও করে, রাজ্যসভায় মনোনীত করে রাষ্ট্রপতি, ঠিক আছে। এবং লোকসভায় করতো 2 জনকে, ঠিক আছে। এটা কি এখন করে? না, এটা এখন করে না। কেন করে না রাষ্ট্রপতি? কারণ হচ্ছে 2020 সালের জানুয়ারিতে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। কত নম্বর? 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেখানে 2 জনকে অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু রিজার্ভ থাকতো লোকসভাতে সিট, ঠিক আছে। সেটাকে কিন্তু পুরোপুরি একদম খতম করে দেওয়া হলো, ঠিক আছে। তারপর থেকে 2020 পর থেকে কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত লোকসভাতে রাষ্ট্রপতি কিন্তু কোনো মানে মেম্বারকে কিন্তু মনোনীত করে না, ঠিক আছে, নমিনেট করে থাকে না, ঠিক আছে। তো শুধুমাত্র রাজ্যসভায় এখনও পর্যন্ত 12 জনকে কিন্তু এই রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করে, ঠিক আছে। ওই যে আর্টস, সায়েন্স, লিটারেচার, ঠিক আছে, তারপরে সোশ্যাল সায়েন্স, এই সমস্ত জায়গা থেকে, ফিল্ড থেকে। পরবর্তী কোশ্চেন, আর এই কোশ্চেনটা তোমাদের আসবেও না, কারণ এখান থেকে কোশ্চেন যেটা দেবে যে রাজ্যসভায় কতজনকে মনোনীত করে রাষ্ট্রপতি, 12 জনকে আমাদের রাইট অ্যান্সার হবে।
পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল কত সালে হয়েছিল? 1929-এ কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল, ঠিক আছে। সেখানে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এখান থেকে একটা কোশ্চেন মুখস্থ রাখবে, এই 1929-এর পরের সালটাই হচ্ছে 1930 সাল, তাই তো। আর এখানে কি হয়েছিল? এখানেই কিন্তু প্রথমবার কিন্তু এই ত্রিবর্ণরঞ্জিত যে ভারতের জাতীয় পতাকা কিন্তু তখনবার মানে স্বাধীনতা পালন করা হয়েছিল, ঠিক আছে। যদিও তখন স্বাধীন ভারত হয়নি, ঠিক আছে, তখন কিন্তু স্বাধীনতা পালন করা হয়েছিল 1930-এ। প্রথমবার যদি জিজ্ঞাসা করে কত সালে, 1930 অপশান থাকলে ডাইরেক্ট মেরে দেবে 1930, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে ভারতের গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর লাগে? তোমরা জানো যে যে আমরা জানি কি লোকসভাতে হতে গেলে অর্থাৎ প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর লাগবে? 25 বছর। আমরা যদি চিফ মিনিস্টার হতে যাই 25 বছর লাগবে, তাই তো। প্রেসিডেন্ট হতে গেলে 35 বছর, রাজ্যপাল হতে গেলে, গভর্নর হতে গেলে 35 বছর লাগবে। রাজ্যসভার চেয়ারম্যান হতে রাজ্যসভার মেম্বার হতে গেলে অবশ্যই 30 বছর লেগে যাবে, তাই তো। আবার লোকসভার মেম্বার হতে গেলে আমাদের 25 বছর প্রায় লেগে যাবে। কিন্তু পঞ্চায়েতের যদি আমরা দাঁড়াতে চাই, পঞ্চায়েতে ভোটে যদি লড়তে চাই, তাহলে আমাদের মিনিমাম 21 বছর লাগতে হবে, তাই তো। তো অবশ্যই এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে গ্রাম পঞ্চায়েত এটা কত নম্বর আর্টিকেলে আসছে না আসছে, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন আছে, কত নম্বর ধারায় বিষয়বস্তুগুলো বাক স্বাধীনতার অধিকার আমরা জানি। তো কিছুক্ষণ আগে আমরা যখন ফার্স্ট কোশ্চেনেই বলেছিলাম মৌলিক অধিকারগুলো, তার মধ্যে আসছে আমাদের কি রাইট টু স্পিচ, যেটা কিন্তু 19 নম্বর আর্টিকেলে পাচ্ছে। 19-এর ক্লজ নাম্বার 1-এর সাব ক্লজ এতে পড়ছে, ঠিক আছে। 19-এর কিন্তু বহু ভাগ আছে, আমরা একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম 1 থেকে 50 পর্যন্ত আর্টিকেল, সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তাহলে 19-এর 1-এর এতে কিন্তু পড়ছে বাক স্বাধীনতার অধিকার, ঠিক আছে। তাই বলে মানে যে কোনো কাউকে যা কিছু বলে দেবেন না, ঠিক আছে। তো এরও কিছু লিমিটেশন আছে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী অর্থাৎ ল মিনিস্টার প্রথম কে ছিলেন? কে? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি আছে, ভারত কত সালে জিএসটি চালু করছে? তো একটু আগেই বলে দিলাম, তাই না, যে 101তম অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে 2017 সালে তোমাদের জিএসটি চালু হয়েছে। তো 2017 আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের মধ্যে কে ভারতরত্ন প্রাপক ছিলেন? তো কে ছিলেন? জওয়াহরলাল নেহরু প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন? না। সিবি রমন? হ্যাঁ। মাদার টেরেসা? না। ইন্দিরা গান্ধী? না। তো আমাদের ভারতরত্ন সম্পর্কে একটা ক্লাস করানো আছে, আশা করছি এর বাইরে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্সেই কিন্তু করানো, তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো আছে, ঠিক আছে। আমি নিজেই ভুলে যাচ্ছি, এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো আছে ভারতরত্ন থেকে একটা সম্পূর্ণ ক্লাস। আশা করছি ওর বাইরে কোনো কোশ্চেন যদি আসে তোমরা কিন্তু আটকাবে না, ঠিক আছে। অবশ্যই দেখে নেবে। আর তোমাদের ছোট্ট করে একটু বলে দিই, প্রথমবার 1954 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথমবার পাচ্ছে কে? আমাদের যে ফর্মার যে গভর্নর জেনারেল ছিলেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, তিনি পাচ্ছেন। এছাড়া সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি কিনা আমাদের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, তাই তো। এছাড়া সিবি রমন পাচ্ছেন, যিনি কিন্তু একজন ফিজিক্সে তিনি কিন্তু একদম ফিজিসিস্ট ছিলেন, ঠিক আছে। এছাড়া সিবি রমন কিন্তু পদার্থবিজ্ঞানে কিন্তু 1930 সালে তিনি কী পেয়েছিলেন? নোবেল পুরস্কারও পেয়েছিলেন, ঠিক আছে। এই তিনজন কিন্তু পাচ্ছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিবি রমন, এই তিনজনাই 1954 সালে প্রথমবার ভারতরত্ন পুরস্কার পাচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এগুলো আসবে, বা একটু ছোট্ট করে বলে রাখি, যেগুলো হচ্ছে সচিন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসাবে কিন্তু 2014 সালে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসাবে কিন্তু সচিন তেন্ডুলকর কিন্তু পাচ্ছে ভারতরত্ন পুরস্কার। এছাড়া আর কে পাচ্ছে? মাদার টেরেসা কত সালে পাচ্ছে? মাদার টেরেসাটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ইন্দিরা গান্ধী 1971-এর দিকে পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন দেখি ফটাফট, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? অবশ্যই লর্ড মাউন্টব্যাটেন, তিনি কিন্তু ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কিন্তু ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখি কি আছে, ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এগুলো বারবার বলবো না আমি, ঠিক আছে। তো এগুলো তোমাদের কাজ, তোমরা একটু করে যাবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে অর্থ বিল মানে অর্থাৎ মানি বিল আমরা কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারি, তাই না? এটা 110 নম্বর আর্টিকেল থেকে জানতে পারি মানি বিল সম্পর্কে, তাই তো। আর 112 নম্বর আর্টিকেলটাও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কী জানতে পারি? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে কী বলে থাকি? বাজেট বলে থাকি, তাই তো। তো এটা কিন্তু আমরা জানতে পারি 112 নম্বর আর্টিকেল থেকে। আর 280 যেটা কিন্তু ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, গুলিয়ে যেন না যায়, ঠিক আছে, যেন ভুল যেন না হয়। 110 নম্বর আর্টিকেল মানি বিল, 112 নম্বর আর্টিকেল অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বাজেট বলে থাকি, ঠিক আছে। আর 280 নম্বর আর্টিকেল যেটা কিন্তু ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি, অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে আছেন? একটু আগে বললাম যে অরবিন্দ পানাগড়িয়া, 16তম। আর এখানে জিজ্ঞাসা করেছে যে ফাইন্যান্স কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন, যার রাইট অ্যান্সার হয়ে যাবে কেসি নিয়োগী, কিন্তু প্রথমবার কিন্তু ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন। কত সালটা? 1951 সালে, ঠিক আছে।
1951 সালে কেসি নিয়োগী। পরবর্তী কোশ্চেন দেখব। আর এই পিডিএফটা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটা কিন্তু টেলিগ্রামে তোমাদের শেয়ার করা হবে। আর অবশ্যই কিন্তু 200+ কিন্তু লাইকের টার্গেট আছে, যেটা কিন্তু তোমাদের বলে দিলাম। আর তোমাদের বলে রাখি, এই যে টেলিগ্রাম চ্যানেলে না অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো শেয়ার করা হয়ে থাকে, যেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলি না, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে গেলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই জয়েন হয়ে রাখবে। আর দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, একটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল আর একটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আশা করছি দুটোতেই তোমরা জয়েন থাকবে। পরবর্তী কোশ্চেন আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির ওপর ভিত্তি করে এটা গঠন করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটা কিন্তু আমাদের পিসি মারানাবিস মডেলের ওপর ভিত্তি করে কিন্তু এটা রচিত হয়েছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখি। আর প্রথমটা কিন্তু হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে, প্রথমেরটা। পরবর্তী কোশ্চেন যেটা আছে কি, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। আচ্ছা, এখানে কিন্তু এই যে 5 ইয়ার প্ল্যানটা, এটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু আসবে 5 ইয়ার প্ল্যান, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে এই মডেলটা। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসতে পারে, বলে দিলাম এটা। পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের কি আছে, গ্রাম পঞ্চায়েত এটা কত নম্বর আর্টিকেলের ধারায় কিন্তু এটা আলোচনা করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু তোমাদের 40 নম্বর আর্টিকেল থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের সম্পর্কে জানতে পারি, তাই তো? আর এই গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। কীরকম কোশ্চেন আসছে ছোট্ট করে একটু বলে রাখবো। এই গ্রাম পঞ্চায়েতটা তোমাদের 40 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি, কিন্তু এই গ্রাম পঞ্চায়েত দাঁড়াও, এই যে গ্রাম পঞ্চায়েত এটা 40 নম্বর আর্টিকেল থেকে আমরা কিন্তু জানতে পারি, কিন্তু অ্যাকচুয়াল যে গ্রাম পঞ্চায়েতটা কত নম্বর আর্টিকেলে পড়ছে এটা কি তোমরা সকলে জানো? এটা 243 নম্বর আর্টিকেলে পড়ছে। আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো ছোট্ট করে বলে রাখি। 243 নম্বর আর্টিকেলে পড়ছে, এটা কত নম্বর পার্টে আছে? এটা 9 নম্বর পার্টে আছে, তাই তো? আর এখানে মাথায় রাখবে, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ সিস্টেম। প্রথম কোথায় এটা প্রথম প্রচলিত হয়েছিল? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে এটা প্রথম হয়েছিল পঞ্চায়েতি রাজ সিস্টেমটা। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল? 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা এটা চালু করা হয়েছিল। সাল কত? 1992-তে। ঠিক সেম টু সেম তোমাদের কিন্তু এই 1992-এর তোমাদের কিন্তু এই মিউনিসিপ্যালিটি কিন্তু চালু হয়েছিল, যেটা কিন্তু 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে? এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে। আর বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা কিন্তু এর সুপারিশেই কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে? প্রথম কোথায় হচ্ছে? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। পরবর্তী কোশ্চেন আছে কি, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কে দিয়েছিলেন? অবশ্যই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দিয়েছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি কিন্তু ভারতে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন কী হবে দেখি, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কে করেছিলেন? তো ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা কে করেছিলেন? একটু আগে আমরা এখান থেকে কোশ্চেন যেটা পেয়েছিলাম, 1925-এ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে প্রতিষ্ঠা কে করেছিল? অবশ্যই এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। পরবর্তী কোশ্চেন যেটা আছে, এটা সম্ভবত আমাদের লাস্ট কোশ্চেন মনে হয়। ভারতের সংবিধানের রচনা কে করেছিলেন? অবশ্যই তোমরা সকলে জানো যে ভারতের সংবিধান রচনা কে করেছিল? গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু করেছিল। ভারতের সংবিধান রচনা কিন্তু করেছিলেন তিনি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ। পরবর্তী কোশ্চেন আছে কি, রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন? অবশ্যই এটা কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে। তোমরা সকলে, আশা করি সকলে ক্লাস দেখেছো, তো অবশ্যই এটা সকলে পারবে। পরবর্তী কোশ্চেন আছে কি, আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? সহজ কোশ্চেন। আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1935 সালে এটা প্রতিষ্ঠা হয়, এবং এর যে এটা কিন্তু 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা কিন্তু জাতীয়করণ হয়েছিল 1949-এ, ঠিক আছে? হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? মহারাষ্ট্রের মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। এবং এর আগে কিন্তু শক্তিকান্ত দাস 25তম আমাদের গভর্নর ছিলেন এই আরবিআইয়ের, কিন্তু বর্তমানে কিন্তু 26তম গভর্নর নিযুক্ত হয়েছে। তার নাম কি? সঞ্জয় মালহোত্রা, কারেন্ট গভর্নর অফ আরবিআই, ঠিক আছে? যিনি কিনা কততম? 26তম। আর রেলে কিন্তু এটা একটা মানে টেন্ডেন্সি আমরা কিন্তু দেখেছি যে 26তম গভর্নর কে আছে, 25তম গভর্নর কে আছে, ঠিক আছে? এরকম একটা টার্ম ব্যবহার করে রেল, ঠিক আছে? তো অবশ্যই এগুলো সম্পর্কে তোমাদের সকলকে সচেতন থাকতে হবে। তো পরবর্তী ক্লাস নিয়ে আসবো আমরা এই চ্যানেলেই। যদি ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কিন্তু হেল্পফুল যদি হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই সেটা প্রকাশ করবে কমেন্টের মাধ্যমে। যে কোশ্চেন দুটো তোমাদের হোমওয়ার্কে রেখেছি অ্যান্সার অবশ্যই দেবে, ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের এনটিপিসিরও প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন করানো হচ্ছে, অবশ্যই সিরিজটা ফলো করবে, কারণ ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু আরপিএফ কনস্টেবল যে এক্সাম হবে এবং এনটিপিসির যে এক্সাম হবে, সমস্ত এক্সামে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু অনেক কমন পাবে। আর অবশ্যই তোমরা এগুলো তো আমাদের মানে
আগের বছরের যত ধরনের কোশ্চেনগুলো ছিল সেই সমস্ত কোশ্চেন এখানে বারবার যেগুলো রিপিট হয়েছে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছিল। আর তোমরা যদি চাও যে একদম লেটেস্ট 2024-এর সমস্ত কোশ্চেন যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, তো অবশ্যই আমরা তো সেটা সব কিছু কোশ্চেন আমাদের রেডি আছে। তো তোমরা যদি চাও, তোমরা যদি শেয়ার করো, ম্যাক্সিমাম তোমরা কিন্তু কেউ শেয়ারই করছো না, ম্যাক্সিমাম নাম্বার অফ তোমাদের মানে শেয়ার করতে হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে? যত বেশি সংখ্যক এখানে লাইক বা শেয়ার হবে, ঠিক আছে, তো তত তাড়াতাড়ি আমাদের ক্লাস চলে আসবে। তোমাদের একটু সাপোর্ট করতে হবে, আর কিছু না, আমরা শুধু একটু সাপোর্ট চাই, আর কিছু নয়, ঠিক আছে? তো চলো, তোমরা যে বেশি মাত্রায় শেয়ার করবে, লাইক শেয়ার করে দিও। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আসছি। আর অবশ্যই ইনফরমেশনটা এটা মাথায় রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যারা যারা নেবে, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশানের নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রাইসগুলো আছে এগুলো কিন্তু ইনক্রিজ করবে তোমাদের ডিসেম্বর 2024-এর পর। অবশ্যই যে যা নেবে অবশ্যই দেখে নেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা এই জন্যই বলছি আমি, তোমরা কত জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এবং কত যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, মানে ডেলি ডেলি যে কতজন আছে আমার জানা, মানে একদম জানাশোনা, যে তারা আবার মানে 1 ঘন্টা 2 ঘন্টা করে মানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তারা টাইম ইনভেস্ট করে থাকে, ঠিক আছে? এটা কখনোই কিন্তু ঠিক নয়, ঠিক আছে? কেন ঠিক নয় আমি বলছি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের কখনোই তোমরা মানে এখানে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে না। আর আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এই বুকটা দিয়েছি এখানে কিন্তু 90% কিন্তু কমন এসেছে, এই জন্যই বলছি। আর সেগুলো কোথায় কমন এসছে? সিএইচএসএল 2024-এ কমন এসছে, এমটিএস 2024-এ কমন এসছে, জিডি 2024-এ এসছে, সিপিও 2024-এ এসছে। এছাড়া রেলের এএলপিতে হয়েছে সম্প্রতি, কারেন্টলি তোমাদের এলপি এক্সাম হয়ে গেল, আরপিএফ এসআই এক্সাম হয়েছে, তোমাদের জেই যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সাম হয়েছে 2024-এ রেলের, সেখানে কিন্তু তোমাদের 5-5টা কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসছে, 4-5টা, 10টা তোমাদের জিকে তো থাকে তার মধ্যে। তাহলে কি বলবো, এমন মানে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কমন এসছে, ওই জন্য তোমাদের সকলকে বলবো অবশ্যই এটা কিন্তু পারচেস করার চেষ্টা করবে, ঠিক আছে? বেশি তো দাম নেই, 51 টাকা আছে। আর রেলের এনটিপিসি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি পাও, মানে পেতে চাও, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, 99 পে করে সম্পূর্ণটা নিতে পারবে, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের আগের বছরের প্রশ্ন পড়তে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে কী ধরনের কোশ্চেন করানো হচ্ছে। আর তোমরা যদি চাও বেশি সংখ্যক যদি লাইক হয়, শেয়ার হয়, তাহলে আমরাই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কারেন্ট যে সমস্ত এক্সামগুলো হয়েছে, আরপিএফ এসআই 2024, এএলপিগুলো হয়েছে, জেই হয়েছে, এবং কিছুদিনের মধ্যে তোমাদের তোমাদের জানুয়ারি 8 তারিখের মধ্যে, 8 তারিখ থেকে শুরু হয়ে যাবে সামথিং তোমাদের কনস্টেবলের আরপিএফ কনস্টেবলের এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? যদি এই ধরনের যে লেটেস্ট কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই সেটা জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? যত বেশি লাইক শেয়ার হবে তত তাড়াতাড়ি আমাদের কিন্তু ক্লাস চলে আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে আসছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি সত্যি ভালো লেগে থাকে, ঠিক আছে, তো একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই সেটা কমেন্ট সেকশানে করে দিয়ে যাবে। তো চলো, পরবর্তী ক্লাসে আসছি। আর অবশ্যই আমাদের আদার্সের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সেখানে কিন্তু টপিক ওয়াইজ ক্লাস কিন্তু সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আসি পরবর্তী ক্লাসে।